আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিবারের মতো আবারও ফিরে আসলাম তোমাদের মাঝে অদ্ভুত তোমার মায়া গল্পের 30 নাম্বার পর্ব নিয়ে। তো চলো কথা না বলে আমরা গল্পে ফিরে যাই। নাদিয়া যা চেয়েছে তার চেয়ে হাজার গুণ বেশি পেয়েছে। আর কোনো অপূর্ণতা নেই ওর জীবনে, নেই অপূর্ণ চাওয়া। বাবা মায়ের ভালোবাসা পেয়েছে, ভাইয়ের ভালোবাসা পেয়েছে, বোনের ভালোবাসা পেয়েছে, আর সবচেয়ে বেশি যার ভালোবাসা পেয়েছে সে হলো ওর হাজব্যান্ড, যেই মানুষটা ওকে পাগলের মতো ভালোবাসে, সব সময় ওর জন্য উতলা হয়ে থাকে। উদয় অফিসে জয়েন করেছে আবার। সকাল 9টায় বাড়ি থেকে বের হয়, বিকাল 5টায় ফিরে আসে। এর বেশি ওকে ধরে বেঁধেও কেউ আটকে রাখতে পারে না। প্রহর দিন গুনছে প্রতিনিয়ত কবে ওর ভাতিজা ভাতিজি আসবে। উদয়ের থেকেও যেন ওর আগ্রহ বেশি। প্রথমবারের মতো চাচ্চু হতে চলেছে। তর সইছে না বেবি আসার। ওর মনে হচ্ছে বেবি এখনই চলে আসুক। চৌধুরী বাড়িতে ছোট্ট বাচ্চা নেই কত বছর হয়ে গেছে, তার মধ্যে আবার বাড়ির বড় ছেলের প্রথম সন্তান। সকলের আগ্রহ অনেক বেশি। সবাই অধীর আগ্রহে বসে অপেক্ষা করছে বেবির দুনিয়ায় আসার। প্রহর এখনই বেবির জন্য এটা সেটা কিনে ঘর ভর্তি করছে। মার্কেটে গেলে বাচ্চাদের যা পছন্দ হয় সেটাই নিয়ে চলে আসে। নাদিয়া বারবার নিষেধ করে, এখনই এসব কেনার প্রয়োজন নেই। কিন্তু কে শোনে কার কথা? উদয়ও কম কিসে। ওর ধারণা ওর মেয়ে হবে। আল্লাহর কাছে দিনরাত অবিরাম একটা মেয়ে চায়। আর আল্লাহ তাআলা খুশি হয়ে যদি একটা ছেলে একটা মেয়ে দিয়ে দেয় তাহলে তো আরও খুশি। নয়তো দুটোই মেয়ে হয় তাহলে তো কথাই নেই। মেয়ে বেবির ড্রেস কিনে কিনে ঘর ভরে ফেলেছে। দুই ভাইয়ের পাগলামিতে নাদিয়ার মেজাজ খারাপ হয় মাঝে মধ্যে। বেবির আসতে এখনো আরো 4 মাস দেরি। আর এরা দুই ভাই মিলে বেবির আগামী 1 বছরের প্রয়োজনীয় সব কিছু কিনে কিনে এসেছে এখনই। বাড়ির বড়দের বলে দেয় উদয় আর প্রহরকে নিষেধ করতে, কিন্তু তারাও কেউ কিছু বলেন না। বাবা চাচা মিলে যা করবে করুক, তাতে তারা হস্তক্ষেপ করবে কেন? রাতের খাবার রুমে দিয়ে যায় প্রহর। উদয় নিজেই রাতের খাবার রুমে দিয়ে যেতে বলেছে, তাই দিয়ে যায়। মুখোমুখি হয়ে বসে দুজনেই। হাত ধুয়ে প্লেটে হাত তুলে নেয় উদয়। নিজের হাতে খাইয়ে দিতে শুরু করে নাদিয়াকে, সাথে নিজেও খায়। খাওয়ার মাঝে খুব বেশি কথা হয় না দুজনের, দ্রুতই খাওয়া শেষ হয়। প্লেট বাটি গুছিয়ে সেটা টেবিলের উপরে রেখে দেয়। নিজের তারপর নিজের মেডিসিনগুলো খেয়ে নেয়। নাদিয়া খাওয়া শেষে বেড থেকে নেমে হাঁটাহাঁটি করে একটু। ততক্ষণে উদয় শোয়ার জন্য বেড ঠিক করে নেয়। নাদিয়াকে এখনো কোনো কাজে হাত লাগাতে দেয় না। খাওয়া দাওয়া আর ঘুম ছাড়া কোনো কাজ নেই ওর। না আছে তো উদয়কে বেশি বেশি ভালোবাসতে হয়, বেশি বেশি আদর করতে হয়, ওকে খাইয়ে দিতে হয়। ছুটির দিনে গোসলের সময় নিজের সাথে সাথে উদয়কেও গোসল করিয়ে দিতে হয় এখনো, না হলে সে গোসল করবে না। সব কিছু থেকে নাদিয়ার মুক্তি হলেও এই কাজগুলো থেকে মুক্তি নেই। সবশেষে শোয়ার প্রস্তুতি নেয় উদয়। নাদিয়া তখন ওয়াশরুম থেকে বেরিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়েছে। হাত মুখ মুছে ক্রিম লাগিয়ে নেয়, চুলগুলো ব্রাশ করে বিনুনি করে দেয়। সোজা হয়ে দাঁড়িয়ে নিজেকে আয়নায় দেখতে থাকে। আগের থেকে অনেকটা মুটিয়ে গেছে। গাল দুটো ফুলে উঠেছে, এখন পেট উঁচু হয়েছে। বেবির মুভমেন্ট অনুভব হয়। ঢিলে ঢালা গোল লং জামার উপর দিয়ে উঁচু পেটটা বেশ ভালোভাবে বোঝা যায়। চেহারার উজ্জ্বলতা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে অনেক। নাদিয়া এদিক সেদিক ঘুরে ঘুরে নিজেকে দেখে। উদয় বেডে বসে অধৈর্য হয়ে তাকিয়ে আছে ওর দিকে। আর কত নিজেকে দেখবে? এবার তো বেডে আসা উচিত। নাদিয়া, বেডে আসো। নাদিয়া ঘাড় ঘুরিয়ে বেডের দিকে তাকায়। আসো? কেন? কেন আবার? আদর করব তাই। যাব না, চাই না আমার আদর। তোমার না লাগলেও আমার লাগবে, তাই দ্রুত আসো। পারবো না। আসবে কি না? না। আসবে না? না। আসবে না? নাদিয়া বলে না কিছু। নিজের উপর কি যে রাগ হয়। আল্লাহ, কবে পুরোপুরি সুস্থ হয়ে আগের মতো হব? সুস্থ তো হয়েছ, আরো সুস্থ হতে হবে, আস্তে আস্তে হয়ে যাবে। সেই দেরি তো সহ্য হয় না এখন। যদি পুরোপুরি সুস্থ থাকতাম তাহলে কি বেডে বসে বসে কেউ বউকে ডাকতাম নাকি? কি করতে তাহলে? বেড থেকে নেমে বড় বড় কদমে বউয়ের কাছে এগিয়ে যেতাম। সোজা পাজা কোলে তুলে নিয়ে বেডে চলে আসতাম। তারপর? তারপর কি জানো না তুমি? না বললে জানবো কিভাবে? তারপর বেডে শুইয়ে দিয়ে আদর করতাম অনেক। অসভ্য লোক! আগেই বলেছি আমার মধ্যে ভদ্রতা সভ্যতা খুঁজতে এসো না, ওসব আমার মধ্যে নেই।
এখন তাড়াতাড়ি কাছে আসো দেখি, কতকাল বউটাকে একটু ধরি না। নাদিয়া বড় বড় চোখ করে বলে, কতকাল? হিসাব করে রেখেছি নাকি আমি? বলেই বেড থেকে নেমে দাঁড়ায়, লাইট অফ করে ড্রিম লাইট অন করে। তারপর এগিয়ে যায় নাদিয়ার কাছে, হাত ধরে টেনে নিয়ে আসে বেডে। নাদিয়া হাত ছাড়ানোর চেষ্টা করে বলে, ছাড়ো, যাব না। তোমাকে যেতে কে বলেছে? আমি তো নিয়ে যাচ্ছি। একদম উল্টাপাল্টা কিছু করতে আসবে না আজকে। উদয় নাদিয়াকে বেডে উঠায় হাত ধরে টেনে। তারপর তারপর নাদিয়ার হাত ছেড়ে দেয়। নাদিয়া নিজের জন্য বরাদ্দকৃত বালিশে শুয়ে পড়ে। উদয় নিজের গায়ের টি শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলে। তারপর নাদিয়াকে টেনে চিৎ করে শুইয়ে দিয়ে দ্রুত নাদিয়ার দুই দিকে 4 হাত পায়ে ভর করে ওর মুখের উপর ঝুঁকে যায়। একটা দুটো তিনটা এভাবে বেশ কয়েকটা চুমু খায় নাদিয়ার ঠোঁটে। নাদিয়া উদয়ের বুকে হাত রেখে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, সরো বলছি উপর থেকে। উল্টাপাল্টা কিছু করব না তো বউ, জাস্ট একটু আদর করব। শুধু মুখেই বলো একটু একটু, কিন্তু তোমার তো একটুতে হয় না। সেই রাত থেকে জ্বালিয়ে মারছে, সরো। কি করব বউ, দোষটা আমার না, দোষ তোমার। নিজের মধ্যে কেন নেশা নিয়ে ঘুরে বেড়াও তুমি? তোমার কাছাকাছি আসলেই তো মাতাল হয়ে যায়, নিজের কন্ট্রোলে তো থাকি না, অটোমেটিক উন্মাদ হয়ে যায়। নাদিয়া কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই উদয় নিজের ওষ্ঠ দ্বারা চেপে ধরে নাদিয়ার ওষ্ঠদ্বয়। পুনরায় মিলিত হয় দুজন, ভালোবাসার সাগরে ডুবে যায় আবারও একটি রাত সাক্ষী হয় দুজনের ভালোবাসার। 6 মাস হওয়ার পর উদয় আর উম্মেহানি চৌধুরী নাদিয়াকে নিয়ে হসপিটালে আসে চেক আপ করানোর জন্য। জার্মানিতেও 2বার চেক আপ করিয়েছিল। ভিড় দেখে ওয়েট করতে থাকে 3 জন। ওদের সিরিয়াল আসতে দেরি আছে। উম্মেহানি চৌধুরী একটা চেয়ারে বসেন। নাদিয়াকে বসতে বললে নাদিয়া বসে না। এতক্ষণ কারে বসে থেকে এসে এখন আর বসতে ইচ্ছে করছে না, তাই দাঁড়িয়ে আছে এক পাশে। ওর পাশেই দাঁড়িয়ে আছে উদয়। উদয়ের হাতের মুঠোয় নাদিয়ার এক হাত, অন্য হাতে স্টিক রয়েছে। নাদিয়া এদিক সেদিক তাকায়, তখন ওর নজর আটকায় সারিবদ্ধভাবে রাখা চেয়ারে বসে থাকা এক রমণীর দিকে। মেয়েটাকে ওর ভীষণ পরিচিত পরিচিত লাগছে, আগে কোথাও দেখেছে মনে হয়। মস্তিষ্কে প্রেসার দিতেই স্মরণ হয়, আরে এটা তো ওই মেয়েটা, কি যেন নাম? ও হ্যাঁ, যারার আগাগোড়া পরখ করে দেখে নেয় নাদিয়া। তারপর তাকায় উদয়ের মুখের দিকে। উদয় ফ্লোরের দিকে তাকিয়ে আছে, আশেপাশে কি হচ্ছে সেদিকে নজর নেই। নাদিয়া উদয়ের হাত ধরে ঝাঁকি দেয়, ওইদিকে দেখো। উদয় নিচ থেকে চোখ সরিয়ে নাদিয়ার মুখের দিকে তাকায়। কি দেখবো? আমাকে না, ওই চেয়ারের দিকে তাকাও। নাদিয়ার দিকে নাদিয়ার দেখিয়ে দেওয়া চেয়ারের দিকে তাকায় উদয়। সাথে সাথেই চোয়াল শক্ত হয়, রাগ হলেও নিজেকে কন্ট্রোল করে নেয়। চেহারার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নাদিয়ার দিকে তাকায়। ওই ফালতু নোংরা ডাস্টবিন দেখার জন্য ডাকছো কেন আমাকে? ওইদিকে তাকালে দৃষ্টি নোংরা অপরিষ্কার হয়ে যাবে, বুঝছো? তাকাবে না ওইদিকে, ভালোভাবে তো দেখো। দেখেছি। দেখনি তুমি? ওর এমন দশা হয়েছে কিভাবে? আমি কিভাবে বলবো? নেশা করে বোধহয় ড্রাইভ করেছিল, তাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখন চলো এখান থেকে, ওই নোংরা মহিলার ছায়াও যেন আমার বউ বাচ্চার আশেপাশে না পড়ে। অ্যাক্সিডেন্ট হয়নি, অন্য কিছু হয়েছে। অ্যাক্সিডেন্ট হলে এমন হয় নাকি? উদয় আবার তাকায় জারার দিকে, চোখ মুখ ফুলে কালশিটে দাগ পড়ে গেছে। মনে হচ্ছে কেউ যেন জোরে জোরে চেহারায় পাঞ্চ করেছে কয়েকবার। ঠোঁটের আঘাতের চিহ্ন রয়েছে। বাম পায়ে হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত প্লাস্টার করা। ডান হাতেও কয়েকটা জায়গায় ব্যান্ডেজ বাঁধা, কপালেও ব্যান্ডেজ আছে। এক মনে তাকিয়ে আছে সামনের দিকে। কাকে দেখছে কে জানে, হয়তো গভীর মনোযোগ দিয়ে কিছু ভাবছে। যারাকে দেখে মনে হচ্ছে কেউ যেন উদ্ধম মাধ্যম দিয়েছে। শর্ট স্লিভ হওয়ার বাম হাতের ডান হাতের আঘাতের চিহ্নগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। উদয়ের আশেপাশে নজর বুলায়। যারার হাজবেন্ড ইমন কোথায়? আর বাচ্চাই বা কোথায়? যারার ফ্যামিলির কাউকেই তো দেখতে পাচ্ছ না। যারা একাই এসেছে নাকি হসপিটালে? একাই আসুক আর 14 গোষ্ঠী নিয়ে আসুক, তাতে ওর কিচ্ছু যায় আসে না। নাদিয়াকে টেনে নিয়ে সরে যায় অন্যদিকে। এই মেয়ে অশুভ নোংরা ছায়া ওর জীবনে আর প্রভাব না ফেলুক।
তো গাইস, এই পর্যন্ত আজকে আমরা আহ, রাখলাম। আগামী পার্ট পাওয়ার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং আমাদের সাথে এতক্ষণ ধৈর্য সহকারে শোনার জন্য